হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে কথা বলবো ভ্যান ডায়াগ্রাম নিয়ে। তো ভ্যান ডায়াগ্রাম নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমাদের প্রথমেই কথা বলতে হবে টু ক্রাইটেরিয়া ভ্যান ডায়াগ্রাম নিয়ে। টু ক্রাইটেরিয়া ভ্যান ডায়াগ্রাম হলো যে ভ্যান ডায়াগ্রামে দুইটা বৃত্ত থাকে। তো একটা উদাহরণের মাধ্যমে এই দুইটা বৃত্তের যে ভ্যান ডায়াগ্রাম সেটা স্পষ্ট হয়ে যাবে। তো উদাহরণটা হলো যে একটা ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী আছে, তাদের ভিতর একদল ছাত্রছাত্রী আছে যারা কিনা অনেক ভালো ক্রিকেট খেলতে পারে, তারা ক্রিকেট টিমের ভিতর পড়বে। আর এক অন্য দল স্টুডেন্টস আছে যারা কিনা অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে, তারা ব্যাডমিন্টন টিমের ভিতর পড়বে। তো সেখানে অবশ্যই কিছু না কিছু অনেক ট্যালেন্টেড ভালো স্টুডেন্টস আছে যারা কিনা ক্রিকেট এবং ব্যাডমিন্টন দুইটাই ভালো খেলতে পারে, তারা কিন্তু এই ক্রিকেট ব্যাডমিন্টন দুইটা টিমের ভিতরই পড়বে। আবার অনেক গাধা অথবা বলদ টাইপের স্টুডেন্টও আছে যারা কিনা ক্রিকেট ব্যাডমিন্টন কোনোটাই ভালো খেলতে পারে না, তারা কোনো টিমেই পড়বে না। তো এই সিচুয়েশনটাকে যদি আমরা ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে টু ক্রাইটেরিয়া ভ্যান ডায়াগ্রাম অথবা দুইটা বৃত্তের ভ্যান ডায়াগ্রাম আঁকতে হবে। তো এই দুইটা বৃত্তের ভ্যান ডায়াগ্রামের ভিতর প্রথম তিনটা অংশ 1, 2, 3 যেটা কিনা বৃত্তের ভিতর থাকবে এবং 4 নাম্বার অংশ যেটা কিনা বৃত্তের বাইরে থাকবে। তো এইটা হলো আমাদের ভ্যান ডায়াগ্রাম। এই ভ্যান ডায়াগ্রামের ভিতর যদি আমি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে আমি দুইটা সার্কেল আছে এবং দুইটা সার্কেলকে ইন্টারসেকশন করছে এই অংশটা কিন্তু দুইটা সার্কেলের ভিতরই পড়ে। আর এখানে আমরা ডি অংশটা দেখতে পাচ্ছি যেটা কিনা সার্কেলের বাইরে। তো আমরা যে একটু আগে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণের কথা যদি চিন্তা করি তাহলে এই সি অংশটাতে পড়বে ব্যাডমিন্টন এবং ক্রিকেট খেলে যারা কিনা উভয়ই ভালো করে খেলতে পারে। তো এ হলো আমাদের লেফট সার্কেল, বি হলো রাইট সার্কেল, সি বোঝাচ্ছে এই বোথ এ এবং বি যেটা কিনা এটার ভিতর পড়তেছে, আর ডি হলো নিদার। তো এখানে আরেকটা কথা মনে রাখা জরুরি যে আমরা যদি এ বি সি এবং ডি যোগ করি তাহলে আমরা টোটাল স্টুডেন্টস এর সংখ্যাটা পেয়ে যাব। আর এখানে আমি যদি এ সার্কেলের কথা বলি তাহলে কিন্তু এই পুরোটা সার্কেলকে আমি বুঝবো, আর যদি বি সার্কেলের কথা বলি তাহলে কিন্তু আমি এই পুরোটা বি সার্কেলের কথা বুঝবো। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলো আমাদের ভ্যান ডায়াগ্রামের চিত্রটা। তো এইখানে আমি যদি বলি যে গ্রুপ এ তে 40 জন স্টুডেন্টস ক্রিকেট প্লে করে তাহলে আমি কিন্তু এখানের পুরো সার্কেলটাকে বুঝবো ঠিক আগের স্লাইড অনুযায়ী। তো আমি যদি পুরো সার্কেলটাকে বুঝি তাহলে এ প্লাস সি আসলে 40 হবে। কিন্তু আমরা যদি এই কথাটা যদি একটু ঘোরায় বলি যে গ্রুপ এ তে 40 জন স্টুডেন্টস শুধুমাত্র ক্রিকেট খেলে, মানে অনলি কথাটা যদি বলি তাহলে আমি বুঝবো এ ইকুয়াল 40। এর কারণ হলো তখন অনলি কথা বলার কারণে আমরা এইখান থেকে শুরু করে এ এর এই অংশটা বুঝবো, এই পাশে যে এটা কিন্তু ঘুরে যাবে ঠিক এতটুকু অংশ ব্রাইটার অংশটা, এটা হলো এ অনলি। আর যদি এ অনলি কথাটা না বলা হয় তাহলে কিন্তু এ প্লাস সি পুরো সার্কেলটাকে কিন্তু বোঝানো হবে। ঠিক তেমনিভাবে আমি যদি বলি যে গ্রুপ বি তে 60 জন ছাত্রছাত্রী ব্যাডমিন্টন খেলে তাহলে বি প্লাস সি এই পুরা বি সার্কেলটাকে বুঝবো, সেটা হয়ে যাবে 60। আর আমি যদি বলি বি অনলি, এই অনলি কথাটার জন্য আমরা শুধু বুঝবো এখান থেকে শুরু করে এদিকে ঘুরে যায় এই শুধুমাত্র ব্রাইটার বি অংশটা বুঝবো। এখন একটা স্যাম্পল কোয়েশ্চন দেখে নেওয়া যাক। একটা ইউনিভার্সিটিতে 100 জন স্টুডেন্টস আছে, ক্রিকেট টিমের ভিতর 55 জন স্টুডেন্টস আছে এবং ব্যাডমিন্টন টিমের ভিতর 50 জন স্টুডেন্টস আছে। যদি 10 জন স্টুডেন্টস ক্রিকেট ব্যাডমিন্টন কোনো টিমেই না থাকে তাহলে কতজন স্টুডেন্টস উভয় টিমে আছে? তো প্রথম লাইন যেটা যে 100 জন স্টুডেন্টস একটা ইউনিভার্সিটিতে আছে, তো আমি যদি একটা ছোট ভ্যান ডায়াগ্রাম এঁকে নেই, এটা আপনারা অবশ্যই পরীক্ষার ভিতর ড্র করে নিতে পারেন কারণ এটা আপনাকে সাহায্য করবে কুইক ক্যালকুলেশন করতে। আর আপনি যদি অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে আপনাকে আর এই ডায়াগ্রাম আঁকার কোনো প্রয়োজন হবে না। তো আমি ডান পাশে এই ডায়াগ্রামটা এঁকে নিলাম। তো এখানে আমি ডান পাশের ডায়াগ্রামে আমি সি বলতে ক্রিকেট টিম বোঝাচ্ছি যেটা কিনা লেফট সার্কেল,
এবং ব্যাডমিন্টন বলতে আমি রাইট সার্কেলটাকে বোঝাচ্ছি। তো দ্বিতীয় অংশ মানে সেন্টেন্স যদি আমি পড়ি যে 55 আর ইন দ্য ক্রিকেট টিম, তাহলে আমি এই লেফট সার্কেলটাকে বুঝবো এবং লেফট সার্কেলে এখানে কিন্তু অনলি কথা বলে নাই, তো সেক্ষেত্রে আমি লেফট সার্কেল পুরোটাকে বুঝবো। তার মানে সি প্লাস এফ সেটা হবে 55। ঠিক তেমনি ভাবে যখন পরের অংশটুকু পড়বো যে 50 আর ইন দ্য ব্যাডমিন্টন টিম, যে 50 জন ব্যাডমিন্টন টিমে আছে, তখন আমি বুঝবো বি প্লাস এফ সেটা হলো 50। আর এখানে বলে দেওয়া আছে যে 10 জন স্টুডেন্টস কোনোটাতেই খেলে না, তার জন্য ডি ইকুয়াল 10। আর আমি যদি এই চারটা অংশ যোগ করি তাহলে আমি 100 স্টুডেন্টস পাবো। তো এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে উভয় টিমে কতজন খেলে, তার জন্য আমি এফ এর এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, এটা আমার বের করতে হবে। তো যদি সি প্লাস এফ প্লাস বি প্লাস ডি 100 হয়, সেই ইকুয়েশনের ভিতর আমি 10 জন যদি বাদ দিই তাহলে কিন্তু আমি সি এফ বি এটা পাবো, এটা সমান 90 জন পাবো। কারণ আমি জানি যে কোনো টিমে মানে ডি অংশ 10, তার মানে এই সার্কেলের ভিতর 90 জন আছে, আর এখানে আছে 10 জন, তাই টোটাল 100 জন। তো এটা বাদ দিলে আমি 90 জন পাবো। এটা হলো আমার রেড ইকুয়েশন। তো এই রেড ইকুয়েশনে যদি আমি এফ প্লাস বি 50 এই মানটা যদি আমি বসাই তাহলে আমি সি এর মানটা পেয়ে যাব, মানে ক্রিকেট টিমে কতজন আছে এটা আমি পেয়ে যাব। তো এটা যদি আমি বের করি তাহলে আমি দেখবো যে সি তে ক্রিকেট টিমে 40 জন আছে। ঠিক তেমনি ভাবে আমি যদি আবার এই রেড ইকুয়েশনে যদি সি প্লাস এফ এর মানটা বসাই তাহলে আমি বি এর মানটা পেয়ে যাব, মানে ব্যাডমিন্টন টিমে কতজন আছে সেটা আমি জেনে যাব। তো আমি যদি বসাই তাহলে আমি পেয়ে যাব 35। এখন যেহেতু আমি জানি এখানে বি এবং সি দুইটা মানে যেহেতু আমি জানি, এখন আমি যদি আবার এই রেড ইকুয়েশনে সি বি এই দুইটা মান যদি আমি বসায় দিই তাহলে আমি এফ এর মানটা পেয়ে যাব। তো এফ এর মান হবে যে উভয় টিমে কতজন খেলে, সেটা হলো 15, মানে 15 জন উভয় টিমে খেলে। এটাই হলো আমাদের উত্তর। প্র্যাকটিস কোয়েশ্চেন। ভিডিওটা এখন পজ করুন এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করুন। আমি আশা করছি আপনারা ভিডিওটা পজ করেছেন এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছেন। তো at a school 200 students, the students can study French, Spanish both or neither. তো একটা স্কুলে 200 জন স্টুডেন্টস আছে যারা কিনা ফ্রেঞ্চ পড়তে পারে, স্প্যানিশ পড়তে পারে, উভয়টাই পড়তে পারে, ফ্রেঞ্চ স্প্যানিশ দুইটাই পড়তে পারে, আবার কোনোটা নাও পড়তে পারে। পরবর্তী লাইনে বলা হয়েছে জাস্ট এজ মেনি স্টাডি নিদার এজ স্টাডি বোথ। এর অর্থ হলো যতজন কোনোটাই পড়ে না ঠিক ততজনই উভয়টাই পড়ে। তো আমি যদি এখন একটা ভ্যান ডায়াগ্রাম এঁকে নিই তাহলে ঠিক বিষয়টা এরকম দাঁড়ায় যে এফ বলতে আমি বোঝাচ্ছি যে ফ্রান্সের সার্কেল এবং এস বলতে বোঝাচ্ছি আমি স্প্যানিশের সার্কেল। তো উভয় যারা পড়ে তারা হলো সি গ্রুপে আছে। তো যারা কিনা উভয়টা পড়তেছে মানে সি, ঠিক ততজনই আবার কোনোটাই পড়তেছে না, তার মানে তারা ডি। তার মানে আমি এখন এই অংশ থেকে আমি বলতে পারি যে সি ইকুয়াল ডি। পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে 1/4 of those who study Spanish also study French. যারা কিনা স্প্যানিশ পড়ে তাদের 1/4 অংশ ফ্রেঞ্চও পড়ে। The total number who study French is 10 fewer. তার মানে যারা কিনা ফ্রেঞ্চ পড়ে তাদের সংখ্যাটা 10 কম। কাদের থেকে কম? Then those who study Spanish only. যারা কিনা শুধুমাত্র স্প্যানিশ পড়ে। তাহলে অর্থ দাঁড়ায় যারা কিনা শুধুমাত্র স্প্যানিশ পড়ে তাদের থেকে যারা কিনা ফ্রেঞ্চ পড়তেছে তাদের সংখ্যাটা 10 কম, মানে ফ্রেঞ্চ যারা পড়ে তাদের সংখ্যাটা 10 কম। হাউ মেনি স্টুডেন্টস স্টাডি ফ্রেঞ্চ অনলি? কতজন স্টুডেন্ট শুধুমাত্র ফ্রেঞ্চ পড়ে? তো দ্বিতীয় লাইন থেকে আমি যদি আবার শুরু করি তাহলে এখানে আমি বলতে পারি সি ইকুয়াল ডি, কারণ এখানে বলা হয়েছিল যে যতজন কোনোটাই পড়ে না ঠিক ততজন উভয়টাই পড়ে। পরবর্তী লাইনে বলা হয়েছে 1/4 of those who study Spanish also study French. তার মানে স্প্যানিশের 1/4 অংশ যারা কিনা পড়তেছে তারা উভয়টাই পড়তেছে। তো এই লাইনটাকে আমি যদি ইকুয়েশনের মাধ্যমে সেট আপ করি তাহলে 1/4 এর সাথে গুণ হবে আমার স্প্যানিশের সংখ্যাটা। তো স্প্যানিশ বলতে আমি বোঝাবো যে পুরো সার্কেলটা এস প্লাস সি, তাহলে 1/4 of 1 plus c ইকুয়াল সি।
এই বোধ অংশটা হবে। তো আমি এখন যদি উভয়টাকে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাবো s + c = 4c। পরবর্তী লাইনে বলা হয়েছে যে টোটাল নাম্বার হু স্টাডি ফ্রেঞ্চ, তার মানে ফ্রেঞ্চ বলতে আমি বোঝাচ্ছি f + c ইজ মানে ইকুয়াল 10 ফিউয়ার, তার মানে আমার 10 বাদ দিতে হবে কাদের থেকে? স্প্যানিশ অনলি থেকে। তাহলে f + c ইকুয়াল স্প্যানিশের শুধু s বিয়োগ 10। এখন আমি এখান থেকে s এর জায়গায় আমি s এর মানটা বসাতে পারি এবং সেটা হবে 3c। তো আমি এখান থেকে f এর মানটা বের করতে পারি যে ফ্রেঞ্চ, যেটা কিনা ফ্রেঞ্চ পরে 2c - 10। তো আমরা এখন কিন্তু এই বিষয়টা কিন্তু জানি যে f c s d এই 4টা অংশ যদি যোগ করি তাহলে আমি মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা পেয়ে যাব, মানে 200 পাবো। তো আমি এটা হলো আমার রেডিও ইকুয়েশন, যে এখানে সবগুলো যোগ করলে আমি 200 পাবো। তো এখন আমি কিন্তু f এর মান জানি আর এদিক থেকে আমি s এর মানও জানি। তো আমি এইখানে সবগুলোকে কিন্তু s এর ভিতর প্রকাশ করতে পারি, যে f এর মানটা বসায় দিলাম, তারপর s এর মানের জায়গায় s এর মান বসায় দিলাম, আর এখানে তো d এর মানটা তো আমি জানি যে d = c। তো আমি এই তিনটা যদি চেঞ্জ করে দিই তাহলে সবগুলাই কিন্তু c এর মানে প্রকাশ হয়ে যাবে এবং c টা কিন্তু আমি সলভ করে ফেলতে পারবো। তো আমি এখান থেকে c টা সলভ করে ফেলি। তো সবগুলো আমি মান বসাই দিলাম, f এর মান বসাইলাম, s এর মান বসাইলাম, d এর মান বসাইলাম, d = c উপরে বলাই আছে, তো 200। তো এখান থেকে আমি c এর মানটা যদি বের করি তাহলে পাবো 30। আগের স্লাইডে যদি যাই তাহলে এখানে কিন্তু বলা ছিল যে আমাদের এই কোশ্চেনটা f = 2c - 10। তো যেহেতু আমি c এর মানটা আমি জানি 30 পেয়ে গেছি, তার মানে এই ইকুয়েশনে আমি এখন এই মানটা বসাতে পারি c এর। তো আমি যদি এখানে c এর মানটা বসাই তাহলে আমি পাবো f = 50। তার মানে কতজন ফ্রেঞ্চ অনলি পড়ে সেটা আমি পেয়ে গেলাম। এটাই হলো অ্যান্সার। রিক্যাপ, আপনারা ভার্বাল ওয়ার্ডিং মানে অনলি কথাটা সম্পর্কে খুবই সতর্ক থাকবেন, কারণ অনলি বলতে আমরা কিন্তু পুরো সার্কেলটিকে বুঝি না। আর আপনি যদি একটা ডায়াগ্রাম এঁকে নেন শুরুর দিকে অথবা প্রথমের দিকে তাহলে আপনার ক্যালকুলেশন করতে কিন্তু একটু ইজি হবে।